সুধী দর্শকবৃন্দ ও আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি সমীর কুমার ঘোষ। আমি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের মাধ্যমে ইতিহাসের বিভিন্ন বিষয় এবং বিভিন্ন শ্রেণীর ইতিহাসের পাঠ্যপুস্তক অনুসারে প্রশ্নভিত্তিক আলোচনা করব। আজই প্রথম আমি আমার চ্যানেলটি শুরু করছি। ক্লাস 8-এর অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের আঞ্চলিক শক্তির উত্থান সম্পর্কে আমি প্রথম পাঠ দিয়ে শুরু করব। দেখো, আঞ্চলিক শক্তির উত্থান বলতেও কি বুঝি না, আঞ্চলিক শক্তি কোনো একটা কেন্দ্রীয় শক্তি যখন টুকরো টুকরো হয়ে ভেঙে যায় এবং বিভিন্ন শক্তি স্বশাসিত অঞ্চল হিসাবে প্রতিষ্ঠাতা লাভ করে, সেটাই হলো আঞ্চলিক শক্তি। তা আমাদের ভারতবর্ষে বিশাল মুঘল সাম্রাজ্য যখন বিভিন্ন কারণে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র আঞ্চলিক শক্তিরূপে আত্মপ্রকাশ করেছিল, সেই আঞ্চলিক শক্তির উত্থানে সাম্রাজ্যগুলো ভেঙে কিভাবে আঞ্চলিক শক্তিতে উদ্ভব হলো তার কারণ আমি আলোচনা করব। পানিপথের প্রথম যুদ্ধে বাবর ইব্রাহিম লোদির বিরুদ্ধে জয়লাভ করে যে মুঘল সাম্রাজ্যের ভিত্তি প্রতিষ্ঠাতা করেছিলেন এবং আকবরের হাত দিয়ে যা ময়ূরে পরিণত হয়েছিল, সেই মুঘল সাম্রাজ্য ঔরঙ্গজেবের মৃত্যুর পর তাসের ঘরের মতো কিভাবে ভেঙে গেল সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করছি। আওরঙ্গজেবের মৃত্যু 1707। আওরঙ্গজেব যখন মারা গেলেন, মারা যাওয়ার পর মুঘল সাম্রাজ্য তার স্থায়িত্ব আস্তে আস্তে অস্তাচলের দিকে এগিয়ে যেতে থাকল। 1707 খ্রিস্টাব্দ থেকে 1757 পলাশির যুদ্ধ, এই দীর্ঘ 50 বছর ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে বিরাট পট পরিবর্তনের যুগ। আওরঙ্গজেব যখন মারা গেলেন, ঔরঙ্গজেব মারা যাওয়ার পর মুঘল সাম্রাজ্য আস্তে আস্তে তার শক্তি হারিয়ে ধ্বংসের দিকে এগিয়ে চলল। একটা সাম্রাজ্য কিভাবে ধ্বংসের দিকে এগিয়ে যায় শুধুমাত্র সম্রাটের ব্যক্তিগত দায়িত্ব বা দক্ষতার উপর শুধু নির্ভর করে না, সেই সাম্রাজ্যের ধ্বংসের পিছনে আর অনেকগুলো কারণ থাকে। সেই কারণগুলি আমি ব্যাখ্যা করছি। তা দেখো, আওরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্যের যে কাঠামোগত দুর্বলতা, যা মুঘল সাম্রাজ্যের দুর্বল উত্তরাধিকারীরা তাদের সাম্রাজ্যটাকে আর ধরে রাখতে পারেনি, এই কাঠামোগত দুর্বলতাগুলির মধ্যে ছিল সামরিক কারণ। সম্রাট জাহাঙ্গীর ও শাহজাহানের সময় থেকে মুঘল শাসন কাঠামোয় ছোট বড় অনেক সমস্যা দেখা দিয়েছিল। সম্রাট ঔরঙ্গজেবের শাসনকালে, বিশেষত শেষ দিকে, মুঘল সাম্রাজ্যের কাঠামোগত দুর্বলতা খুবই স্পষ্ট হয়ে গিয়েছিল। ঔরঙ্গজেবের উত্তরাধিকাররা সেই দুর্বল কাঠামোগুলিকে কাটিয়ে উঠতে পারেনি, বরং তাদের নানা অযোগ্যতার ফলে সেই দুর্বলতাগুলি আরো বেশি করে মাথাচাড়া দিয়ে দেখা দিয়েছিল। মুঘল সামরিক ব্যবস্থার অবনতি তেমন একটা দুর্বলতা ছিল। বিশেষ কোনো সামরিক সংস্কার অষ্টাদশ শতকে মুঘল সম্রাটরা করতে পারেননি, ফলে সাম্রাজ্যের ভিতরে বিদ্রোহ কিংবা বৈদেশিক বিদ্রোহ যখন ঘটেছিল, দুর্বল সামরিক ব্যবস্থা সেই বিদ্রোহগুলোকে বা সেই আক্রমণকারীকে ঠেকাতে পারেনি। যেমন নাদির শাহের ভারত আক্রমণ এবং আহমদ শাহ আবদালির ভারত আক্রমণ দুর্বল সামরিক কাঠামো দিয়ে মুঘল শক্তিকে বা আয়তনটাকে ধরে রাখতে পারেনি। নাদির শাহের আক্রমণ এবং আহমদ শাহ আবদালির আক্রমণ দিল্লিকে শ্মশানে পরিণত করে মুঘল সাম্রাজ্যের ধ্বংসের শেষ পেরেকটি পুঁতে দিয়েছিল। মুঘল সাম্রাজ্যের পতনের সামরিক কারণ ছাড়াও জায়গিদারি এবং মনসুবদারি সংকট মুঘল সাম্রাজ্যের পতনকে ব্যাপকভাবে ত্বরান্বিত করেছিল।
মুঘল যুগের জায়গিদারি এবং মনসবদারি ব্যবস্থা শেষ দিকে এমন ঢিলমি পর্যায়ে পৌঁছেছিল যাতে হিসাবের গরমিল দেখা যায়, যে হিসাবের গরমিল ভারতের তৎকালীন মুঘল ভারতের অর্থনীতির উপর ব্যাপকভাবে প্রভাব বিস্তার করেছিল। মুঘল শাসকরা সেই সময়ে কোনো সামরিক সংস্কার তেমনভাবে করতে পারেননি, আর সেই সাথে দেখা দিয়েছিল মুঘল দরবারে মুঘল অভিজাতদের দলাদলি। মুঘল অভিজাতরা বিভিন্ন ভালো ভালো জায়গির পাওয়ার লোভে মুঘল কাঠামোর মধ্যে থেকে একটা নিজেদের পার্সোনালিটি বাড়ানোর জন্যে, সম্রাটকে নিজেদের পক্ষে টানার জন্যে এবং সম্রাটরা বিভিন্ন শক্তিশালী অভিজাতদের নিজেদের পক্ষে টানার জন্যে একটা দলাদলি শুরু করে। সাম্রাজ্যের শাসন কাঠামো কীভাবে সুন্দরভাবে গড়ে উঠবে সে চিন্তা তারা করেনি, বরং তাদের আখিরি গোছানোর জন্য অভিজাত এবং সম্রাটরা চেষ্টা করতে থাকে। ফলে মুঘল সাম্রাজ্য অচিরেই ধ্বংসের দিকে ঠেলে যায়। এছাড়াও আরও বিভিন্ন কারণ ছিল, যেমন কতগুলি কৃষক বিদ্রোহ, সদনামি, শেখ, জাট। এই কৃষক বিদ্রোহগুলি মুঘল সাম্রাজ্যের ভিতকে টলিয়ে দিয়েছিল। আর সম্রাট ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি এবং তার ধর্মান্ধ নীতি ভারতের মুঘল সাম্রাজ্যের পতনকে আরও ব্যাপকভাবে ত্বরান্বিত করেছিল। সম্রাট ঔরঙ্গজেব মারা যাওয়ার পর তার যে দুর্বল উত্তরাধিকারী ছিল তারা মুঘল সাম্রাজ্যের সেই শক্তিকে আর কোনো রকমই ধরে রাখতে পারেনি। তার ফলে বিভিন্ন প্রাদেশিক শাসকরা নিজেদের অঞ্চলকে কেন্দ্র করে তারা নিজেদের মতো করে শাসন শুরু করে। তেমনি কতগুলি আঞ্চলিক শক্তি গড়ে উঠেছিল, যেমন বাংলা, অযোধ্যা, হায়দ্রাবাদ। বাংলার যার হাত ধরে বাংলার স্বাধীন রাষ্ট্র গড়ে উঠেছিল সেই ব্যক্তি হলেন নবাব মুর্শিদ কুলি খাঁ। কে ছিলেন এই মুর্শিদ কুলি খাঁ? চলো আলোচনা করা যাক। নবাব মুর্শিদ কুলি খাঁ ছিলেন দক্ষিণ ভারতের লোক, বেরারপুর দেশের দেওয়ান। তার সততা, নিষ্ঠতা এবং কর্মদক্ষতার প্রতি আওরঙ্গজেব বিশ্বস্ত হয়ে মুর্শিদ কুলি খানকে বাংলার দেওয়ান নিযুক্ত করলেন। এই মুর্শিদ কুলি খাঁর পূর্ব নাম ছিল মোহাম্মদ হাদি খাঁ। এই মোহাম্মদ হাদি থেকে তিনি মুর্শিদ কুলি খাঁর উপাধিতে ভূষিত হয়েছিলেন। নবাব মুর্শিদ কুলি খাঁ তিনি তার সত্য নিষ্ঠা প্রতি অবিচল থেকে বাংলার প্রশাসনকে একটা নির্দিষ্ট স্থায়িত্ব জায়গায় নিয়ে গিয়েছিলেন, যার ফলস্বরূপ ঔরঙ্গজেব মারা যাওয়ার পরও বাহাদুর শাহ তাকে দেওয়ান পদে নিযুক্ত করেছিলেন। দেওয়ান পদে পুরোপুরি নিয়োগ করেছিলেন সম্রাট ফারুক সিয়ার। 1717 খ্রিস্টাব্দে তিনি এক ফরমান জারি করে নবাব মুর্শিদ কুলি খাঁকে বাংলার নাজিম পদটাও পাকাপাকিভাবে করে দিয়েছিলেন। বাংলার নাজিম পদ এবং দেওয়ান পদ দুটো পদই মুর্শিদ কুলি খাঁকে স্বাধীন নবাব হওয়ার ক্ষেত্রে অনেকটা সাহায্য করেছিল। তার ফলে বাংলার টোটাল ক্ষমতা, দেওয়ানি ক্ষমতা এবং নাজিম পদের ক্ষমতা দুটো মিলে নবাব হাত ধরে বাংলা স্বাধীন নবাব রাজ্য বা শাসন শুরু হয়েছিল। তেমনি আরও দুটো আঞ্চলিক শক্তি গড়ে উঠেছিল, যেমন হায়দ্রাবাদ আর অযোধ্যা। নবাবী আমলে মুঘল দরবারে একজন শক্তিশালী অভিনেতা ছিলেন মীর কামারউদ্দিন খান সিদ্দিকী। সম্রাট ঔরঙ্গজেব তাকে চিনকুলি খান করে দেন। পরে তিনি সম্রাট ফারুক শাহের কাছ থেকে নিজাম উল মুল্ক এবং মোহাম্মদ শাহর কাছ থেকে আসুফ জাহ উপাধি নিয়ে 1724 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন। 1722 খ্রিস্টাব্দে সাদাত খানের নেতৃত্বে অযোধ্যা একটা স্বশাসিত আঞ্চলিক শক্তি থেকে স্বাধীন শক্তি হিসাবে গড়ে উঠেছিল সাদাত খানের নেতৃত্বে। চলো আর টোটালটা একবার রিভাইজ করি। সালটা 1526, যুদ্ধ হয়েছিল বাবরের সাথে ইব্রাহিম লোদি পানিপথের প্রান্তরে। সেই পানিপথের প্রান্তরে যুদ্ধে জয়লাভ করে বাবর যে
সাম্রাজ্যটা প্রতিষ্ঠা করেছিলেন এবং আকবরের হাত ধরে যে সাম্রাজ্যটা ময়ূরে পরিণত হয়েছিল, ঔরঙ্গজেবের মৃত্যুর পর তা ধীরে ধীরে ভেঙে পড়ে। যে ভাঙনটা আওরঙ্গজেবের আমল থেকে শুরু হয়েছিল, তার দুর্বল উত্তরাধিকারীরা সেই আক্রমণ, সেই দুর্বলতার জন্য, তাদের অক্ষমতার জন্য সেই পতনকে আর ঠেকাতে পারেননি বা ধরে রাখতে পারেননি। এই মুঘল সাম্রাজ্যের পতনের ক্ষেত্রে আমরা যে মেন কারণটা দেখব সেটা হচ্ছে মুঘল সাম্রাজ্যের কাঠামোগত দুর্বলতা। এই কাঠামোগত দুর্বলতার মধ্যে একটা হলো সামরিক শাসন, যা তৎকালীন সম্রাটগণরা অষ্টাদশ শতকে সামরিক ক্ষেত্রে কোনো সংস্কার করতে পারেনি, যে সংস্কারের অভাবে সাম্রাজ্যের আভ্যন্তরীণ বিদ্রোহ, যেমন মারাঠা এবং শিবাজির মুঘল সাম্রাজ্যের ভিতকে তলিয়ে দিয়েছিল, তেমনি বৈদেশিক আক্রমণ নাদির শাহের নেতৃত্বে এবং আহমদ শাহ আবদালির নেতৃত্বে তৎকালীন দিল্লি আক্রমণ করে দিল্লিকে শ্মশানে পরিণত করে দিয়েছিল, যা মুঘল সাম্রাজ্যের পতনকে আরও দীর্ঘায়িতভাবে ত্বরান্বিত করেছিল। আর একটা কি না, কাঠামোগত দুর্বলতার মধ্যে থেকে আরও কতগুলি কারণ, যেটা হলো জায়গিরদারি এবং মনসুবদারি সংকট। জায়গিরদারি মনসুবদারি সংকটের ফলে অর্থনীতির ক্ষেত্রে যে হিসাবের গরমিল, তা তৎকালীন মুঘল অর্থনীতির উপর ব্যাপকভাবে প্রভাব বিস্তার করেছিল। আর কি না, মুঘল সাম্রাজ্যের অভিজাতদের মধ্যে দলাদলি, স্বার্থান্বেষী দলাদলি। মুঘল সম্রাট, তৎকালীন মুঘল সম্রাটরা সেই সব স্বার্থান্বেষী অভিজাতদের নিজেদের দখল করে তাদের আগ্রাসনটাকে দমন করে রাখতে পারেননি। তার ফলস্বরূপ তারা ভালো ভালো জায়গায় পাওয়ার লোভে মুঘল সম্রাটের নিজেদের কক্ষে আনার লক্ষ্যে এক প্রতিযোগিতা শুরু হয়েছিল, যে প্রতিযোগিতার মধ্যে দিয়ে সমগ্র মুঘল সাম্রাজ্যের স্থায়িত্ব বিধান করার পরিবর্তে ব্যক্তিগত স্থায়িত্বকেই তারা জোর দিয়েছিলেন, যার ফলে মুঘল সাম্রাজ্য পতনের দিকে নেমে গিয়েছিল। এছাড়াও ঔরঙ্গজেবের ধর্মান্ধ নীতি, তার দাক্ষিণাত্য নীতি এবং কয়েকটি কৃষক বিদ্রোহ মুঘল সাম্রাজ্যের পতনকে ত্বরান্বিত করেছিল। আর কি দেখলাম না, এই পতনের যুগে সমগ্র ভারতবর্ষে আঞ্চলিক শক্তি হিসাবে যে তিনটি মূল শক্তি প্রতিষ্ঠা লাভ করেছিল, এক বাংলা, দ্বিতীয় অযোধ্যা, তৃতীয় হায়দ্রাবাদ। বাংলার শাসন, বাংলার স্থায়ী শাসন বা স্বাধীন শাসন কার হাত ধরে হয়েছিল না, মুর্শিদ কুলি খাঁর হাত ধরে। কত সাল? 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যুর পর ঔরঙ্গজেব যে মৃত্যুর পর পজ করতে হয়েছে, ঔরঙ্গজেবের সময়ে দাক্ষিণাত্যের সুবেদার ছিলেন, দাক্ষিণাত্যের ব্রাক প্রদেশের সুবেদার ছিলেন মুর্শিদ কুলি খাঁ। কি ছিল মুর্শিদ কুলি খাঁর পরিচয় না, মুর্শিদ কুলি ছিলেন দাক্ষিণাত্যের লোক, তিনি ব্রাক প্রদেশের দেওয়ান। তার 1717 সালে তার কর্মদক্ষতার উপর সন্তুষ্ট হয়ে আওরঙ্গজেব তাকে মুর্শিদ কুলি খান উপাধি দিয়ে বাংলায় দেওয়ান নিযুক্ত করেন। এই বাংলার দেওয়ান নিযুক্ত করার সময় তিনি খুব সুষ্ঠুভাবে দেওয়ানি ব্যবস্থাটা পরিচালনা করেছিলেন। আওরঙ্গজেবের মৃত্যুর পর তার পুত্র বাহাদুর শাহ তাকে দেওয়ান পদে নিযুক্ত করেছিলেন এবং সম্রাট ফারুক সিয়ার তার দেওয়ান পদটাকে পুরোপুরি পাকা করেন এবং 1717 খ্রিস্টাব্দে দেওয়ান পদের সহিত নাজিম পদটাও মুর্শিদ কুলি খানকে প্রদান করেন। তার ফলে মুর্শিদ কুলি খাঁ দেওয়ানি অধিকার, দেওয়ানি শক্তি এবং নিজামতি, এই দুটো তিনি পাওয়ার ফলে বাংলায় তিনি স্বাধীন সম্রাট রূপে নিজেকে আত্মপ্রকাশ করেছিলেন। তেমনি অযোধ্যায় সাদাত, তেমনি মুঘল দরবারে একজন শক্তিশালী অভিজাত ছিলেন মীর কামারউদ্দিন খান সিদ্দিকী, যিনি আওরঙ্গজেবের নিকট থেকে চীন কুলিদ খান উপাধি পান। পরে তিনি সম্রাট ফারুক শাহের কাছে নিজামুল মুলক এবং মোহাম্মদ শাহের কাছ থেকে আসফ জাহ উপাধি নিয়ে 1724 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। 1722 খ্রিস্টাব্দে সাদাত খানের নেতৃত্বে অযোধ্যা একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসাবে গড়ে ওঠে, যা মুঘল প্রশাসক হিসাবে সাদাত খানের দায়িত্ব ছিল অযোধ্যার স্বাধীন রাজা ও গোষ্ঠীদের মধ্যে বিদ্রোহের মোকাবেলা করা। 1740 খ্রিস্টাব্দে সাদাত খান মারা যান। 1754 খ্রিস্টাব্দে সফদরজং মারা যান এবং তার ছেলে সুজাউদ্দৌলা অযোধ্যার শাসন হন। 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধের আগে প্রায় 10 বছর অযোধ্যা অঞ্চল সুজার কর্তৃত্বে স্বাধীনভাবেই প্রতিষ্ঠা হয়েছিল। আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে
তোমরা সকলে লাইক করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব, যাতে আমি পরবর্তী ভিডিও আনলে তোমরা সরাসরি আগে দেখতে পাবে। আজ এই পর্যন্ত থাক, আশা করি তোমরা সব ভালো থাকবে। নমস্কার।